পৃথিবীর সব মেয়েদের সঙ্গে এই মানুষটার মনোমালিন্য হবেই হবে। আমরা শিফট করেছি ২ বছর হয়ে গেল। হঠাৎ করে অন্য এক ফ্ল্যাট থেকে ভেসে এলো ভালোবাসা। কে পাঠালো, কোথা থেকে পাঠালো, কেন পাঠালো, সব কিছুই ব্লগটায় জানতে পারবে। আর মনোমালিন্য কার সঙ্গে হয় সেটাও জানতে পারবে। আজকেও নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরোটা দেখো। শীতের সকালে ঘুম থেকে উঠে কিছু করি আর না করি, আগের দিনের জামা কাপড়গুলো রোদে দেওয়া চাই চাই। এটা আমার না, বোধহয় সমস্ত বাঙালি ঘরের সবাই হয়তো করে, তো আমিও করে দিয়েছি। এখন সকালবেলা 9টা কটা বাজে, এখন বাজে 10টা 10। এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আগে এখন না অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, চাটা খেয়ে জামা কাপড়গুলো আগে রোদে দিলাম, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছে খুব হ্যাপি আছো। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। কালকের ব্লগে তো আমি যেরকম দেখাই সেরকমই শেয়ার করেছি, আর আজকের ব্লগটা একটু রিল্যাক্সেবল হতে চলেছে। আজকে আমার কাজকর্ম একটু কম, রান্না বান্না সব কিছু আছে, শুধুমাত্র একটা আইটেম আমি করতে পারি, তাও করবো কিনা ঠিক নেই। তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো সবটাই চেষ্টা করছি শেয়ার করার জন্য। যদি রান্না করি তাহলে তো খুব বেশি করে শেয়ার করবো, আর না করতে পারলে রান্না ছাড়া আমার লাইফটা প্রত্যেকদিন কীরকম কাটে সেটাও দেখাবো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না সকালবেলা উঠে ফ্রিজটার দিকে আর তাকানো যাচ্ছে না, এত স্পট পড়েছে হাতের মেনলি। তো হাতটা আজকে অনেকটা সময় আছে, ভাবলাম এই সমস্ত কাজগুলো করি। কলিন দিয়ে ফ্রিজটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই জানলার পাশেই একটা ফ্রিজটা রাখার জন্য খুব বেশ রোদ আসে, কিন্তু আমি ভাবছি ফ্রিজটাকে কোনোভাবেই রোদ লাগানো যাবে না, তাই পর্দাটা টেনে দেবো। তারপর আজকে ব্রেকফাস্টে খাচ্ছি কেক। আজকে ফ্রিজ, মাইক্রোওভেন মূলত এই দুটোই পরিষ্কার করব। মাইক্রোওভেনের বাইরেটা তো মোটামুটি পরিষ্কার করা হয়, কিন্তু ভিতরটা কোনোভাবেই ক্লিন করা হয় না। আজকে একেবারে স্টিম দিয়ে ভিতরটা ক্লিন করব। মাইক্রোওভেন ওই যে লেবু দিয়ে যে স্টিমটা দেওয়া হয়, তাতে মাইক্রোওভেন বেশ সুন্দর পরিষ্কার হয়। আজকে হাতের কাছে লেবুও আছে আর আমার হাতে সময়ও আছে, তাই ভাবলাম যে মাইক্রোওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই। ওই যে 1 গামলা জলে লেবু দিয়ে মাইক্রোওভেনের ভেতর দিয়ে দিলাম। এখন একটা স্টিম অপশান আছে, স্টিম অপশানটা দিয়ে দেবো। সবার মাইক্রোওভেনে মেবি এইভাবেই পরিষ্কার হয়, আমি তো জানি না, আমারটা এইভাবেই করি, তার জন্য দিয়ে দিলাম। এরকম 5 মিনিট স্টিম হবে, তারপর একদম ভেতরটা ভেপারে ভরে যাবে। দেন ওই লেবুটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হবে। দেখো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ভয়ে ভয়ে খুলছি, যদি আমার হাতে গরম লাগে এরকম ভয়ে ভয়ে খুলছি, কিন্তু খুব একটা গরম লাগেনি। অনেক দিন হয়ে গেল ভেতরটা পরিষ্কার করি না, আর আমার কোনো মাইক্রোওভেনের ভেতরের ঢাকনাও এখনও পর্যন্ত কেনা হয়নি। তবে ভাবছি এবার কিনে নেবো। আসলে এত বেশি টুকটাক জিনিস লাগে, সংসার করতে শুরু করলে তখন বোঝা যাবে যে কোনটা লাগে আর কোনটা লাগে না। দেখো এটা পুরো হয়ে গেছে পরিষ্কার করে। এখন আমি লেবু দিয়ে হালকা হাতে ঘষে নিয়ে আরেকবার ভালো করে পরিষ্কার করব। এই যে এই প্লেটটাও ভীষণ নোংরা হয়েছে, এই প্লেটটা খুব সাবধানে রাখতে হবে। এই প্লেটগুলো যদি একবার ভেঙে যায়, এমনিতে তো কস্টলি, তারপর আবার যতদিন না না কেনা হচ্ছে ততদিন কিচ্ছু গরম করা যাবে না। এই যে দেখো আমি লেবু দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি। এইভাবে যে লেবুর দিয়ে যে চিটচিটে ভাবটা থাকে, এইভাবে ঘষলে ওটাও যাবে। একদম ক্লিন হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে ঘষেছি, তোমাদেরকে অল্প দেখালাম। দেখো একেবারে ঝকঝক করছে, আর খাবারের স্মেলটাও চলে গেছে। খাবারের স্মেল থাকলে একদম ভালো লাগে না। কি সুন্দর হয়েছে পরিষ্কার, দেখো সবাই। আজ মাইক্রোওভেন, কিচেন ক্যাবিনেট সব কিছু ভালো করে পরিষ্কার করলাম। অনেক দিন ধরে ভাবছি করব, কিন্তু টাইমে কিছুতেই ম্যানেজ করে উঠতে পারছি না। এত কষ্ট হলো, ওইসব জিনিসগুলো না পরিষ্কার করা অনেক ডিফিকাল্ট। এত ঘষতে হয়, এত ঘষতে হয়। আর যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই, সেহেতু প্রচুর একদম চিপচিপে হয়ে যায়। ওগুলো ভালো রকম এফর্ট দিয়ে ঘষতে হয়। এই যে দেখো ওই যে কিচেন ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ রেড কালারের, ওই রেড কালারের ওইটা আমি পরিষ্কার করলাম ভালো করে। হোয়াইট তো এমনিতে কালো কালো ইয়ে পড়ে গেছে, ভালো করে না পরিষ্কার করলে ওটা উঠবে না। সার্ফ, বেকিং সোডা আর সার্ফ আর বেকিং সোডা দিয়ে ডুবিয়ে ওগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন রান্নাবান্না যেহেতু নেই, আজকে সময়টাকে এভাবেই কাজে লাগালাম। কাপড় জামা কিচ্ছু কাচা হয়নি, কাপড় জামা আজকে কাচবো না, কালকে কাচবো, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, অনেক বেশি কাপড় জামা আছে ওই জন্য। শীতকালে এই এক সমস্যা, কাপড় জামাগুলো একদিনে শুকাবে না, তারপর সকালবেলা প্রখর রোদে দিতে হবে। জুতোগুলো আমার কালকে তোলা হয়নি, আজকে ভাবছি একেবারে প্যাকেটে তুলে দিই। এত জুতো বার করে রেখে তো কোনো লাভ নেই। ঘরে আবার বেশি পায়ে পায়ে জুতো খুললে না তখন অস্বস্তি হয়, তাই এখন জুতোগুলো নিয়ে নিচ্ছি। এমনিতেই 3-4টে জুতো বেরিয়ে আছে, তারপর এগুলো যদি এখন বার করে রাখি তখন আর রাখার সমস্যা হয়ে যাবে। চারিদিকে জুতোগুলো খোলা থাকে, দেখতেও খারাপ লাগে। দেখো এখন আমি এই খাদিমেরই একটা বক্সে ভরে রাখছি। আমাদের জুতো রাখার র্যাকটাতে তো সব জুতোই রেখে দিই। জুতো রাখার র্যাকটাও খুব মেসি হয়ে আছে, আর তোমাদের নিশ্চয়ই খুব খারাপ লাগবে দেখতে। আর এইগুলোর প্যাকেটটা আমি ফেলে দিয়েছি, এইগুলো আমি অন্য কিছুতে রেখে দেবো।
মানে অন্য কিছুতে বলতে এমনি রেখে দেবো নর্মাল, যখন কেউ আসবে তাকে দেবো। এ বাবা, এখানটাতে রাখলে হবে না, দেখছো এখানটাতে আবার তোমাদের দাদাভাইয়ের শ্যুটা রাখি, তাই ভাবছি এটা নিচে নামিয়ে রাখি। তোমাদের দাদাভাই তো শ্যুটা পরে বেরিয়েছে, ওটা পরে এলে ওটা আমি এর ভেতরে পরিষ্কার করে রেখে দেবো, তার জন্য এটা এখন নিচে রাখছি। আর এটার অবস্থাটা খুব খারাপ, সব জুতোগুলো গুজে গাজে রাখা আছে। তোমরা যারা যারা খুব গোছানো মানুষ তারা প্লিজ এটাকে কিন্তু ইগনোর করো। তার সাথে সাথে আমি আবার বেসিনের ওপরের ক্যাবিনেটটাও পরিষ্কার করেছি, তো ব্রাশগুলো বের করেছিলাম, এখন ভাবছি ব্রাশগুলো ভালো করে সাজিয়ে রাখি। অ্যাকচুয়াল একটা জিনিস পরিষ্কার করতে বসলে আরও 5টা জিনিস লাগে। আর ব্রাশের জায়গাটা দেখো এত ছোট, দেখো শুয়ে পড়ছে, কি অস্বস্তি ফিল হচ্ছে। তার মাঝে আমার গিজারটা অফ করে দিলাম, মানে একটা কাজ করতে করতে দুটো কাজ করতে হচ্ছে, কি আর করা যাবে বলো, বাড়িটাকে একা হাতে সামলাচ্ছি, তো এই সমস্ত কাজগুলো করতেই হবে। এখন ব্রাশগুলো সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রেখে এটা আমি ক্লিন করে নিয়েছি, তারপর আমার শান্তি। দেখো আমার বেশ গোছানো হয়ে গেল। তারপর চলে এসেছি রান্নাঘরে, রান্না সব কিছুই আছে, খালি এখন একটু বেগুন ভাজবো। আর সেই যে বড় বেগুনটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সেদিন থেকে আর এটাকে কাটা হয়নি। আর বেগুন ভাজা আমাদের দুজনেরই ফেভারিট, তো আমি এখন কয়েক পিস বেগুন কেটে নিলাম। প্রথমে ভাবছিলাম যে এটা মানে 2 পিস করবো, কিন্তু 2 পিস করলাম না, তাহলে না আবার ভেঙে যাবে। শুধুমাত্র এটা খুব মোটা হয়ে গেছে, এটা মাঝখান দিয়ে একটা দিয়ে দেবো, মানে একটা ফালি দিয়ে দেবো, তাহলে একটু পাতলা হবে। বেশি মোটা করলে আবার ঠিকঠাকভাবে ভাজা হয় না। তো হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। এই সমস্ত বেগুনগুলো না একেবারে সার দিয়ে তৈরি, নইলে কী করে এত বড় হয় বলো। দেখতে সুন্দর লাগে কিন্তু খেলে আবার শরীর খারাপও করবে। তো আমি বেগুন ভাজাতে সবসময় একটু লঙ্কা গুঁড়ো দিই, আর একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিই। আদা রসুন আমি দিই না, আমি চিনিও দিই না। অনেকে আদা রসুন চিনি দুটো অ্যাড করে, আমার এই দুটোর ফ্লেভারই ভালো লাগে না, আমি জাস্ট ওটা দিয়েই করি। আর দেখো আমি এখন কী একটা খুঁজতে গেছি, কী খুঁজছি কে জানে, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা খুঁজে পাইনি, এখন ওটাই আমি খুঁজছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এখন আমার স্নান হয়ে গেছে, স্নানের পর আমি এই সমস্ত কিছু করছি। মানে সকাল থেকে রান্নাঘরে যাইনি, জাস্ট বেগুনটা গরম গরম ভাজবো আর খাবো। আর এই শীতকালে আমরা প্রচুর বেগুন খেলাম, যেন আমাদের বেগুনটা এত ভালো লাগে, শুধুমাত্র এই বেগুন ভাজা থাকলেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। ওই জন্য আমি ভাবছি কিছুই যখন রান্না করলাম না, বেগুন ভাজা তো ইজি, একটু বেগুন ভালো করে ভেজে নিই, গরম গরম হয়ে যাবে। তাহলে এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে প্যানে দিয়ে দেবো। আর এই যে আমি এই প্যানটা খুব সুন্দর তেলা হয়ে গেছে। অন্যান্য প্যানে যদি আমি মানে ভাজতে যাই কী হয় বলো তো, লেগে যায় নিচে, কিন্তু এটা এত সুন্দর তেলা হয়ে গেছে ওই জন্য লাগছে না। এবার ওই জন্য আমি সবসময় এটা ইউজ করি। তোমরাও এই প্যানটা দেখে দেখে বোর হয়ে যাচ্ছ আমি বুঝতে পারছি, তো ইমিডিয়েট আমার এই ফ্রাইং প্যানটা চেঞ্জ করার কথা আমি ভাবছি। তো এখন চলো বেগুনগুলো সুন্দর মতো ভেজে নিই। কিছুটা ভাজা হয়েছে, কিছুটা তোলা হয়েছে, একটা আবার ভেঙে গেছে। যেগুলো খুব পাতলা করেছি সেগুলো দেখো ছেড়ে গেছে। এই জন্য আমি খুব পাতলা করতে চাই না, কি বিচ্ছিরি হয়েছে বলো। আমরা দুজন খাবো ঠিক আছে, কোনো গেস্ট যদি আসতো তার সামনে এই ভাঙা বেগুনগুলো দিলে কি বিচ্ছিরি লাগতো, ভাবতো যে এই বেগুনও ভাজতে পারে না ঠিকঠাক করে। ওই জন্য আমি অতিরিক্ত পাতলা করি না, একটু মোটা থাকলে ঠিকঠাক বেগুন ভাজা থাকে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেল। এখন আমি একটা মাছ যেটা কড়া করে ভাজতে দিয়েছিলাম, এই যে সেই মাছটা এখন আমি আরেকটু কড়া করে ভাজবো। আর কালকে রাতের যে তরিতরকারিগুলো আছে সেগুলো আমি সমস্তটাই ওভেনে এখন গরম করে নেব, তারপর আমাদের লাঞ্চ। আর আমি আজকে ভেবেছিলাম হেয়ার ওয়াশ করবো না, কিন্তু ওয়েদারটা যেহেতু খুব ভালো তাই আর রিস্ক নিইনি। কালকে এখন ওয়েদার ঠান্ডা থাকবে কি গরম থাকবে জানি না, তার জন্য হেয়ার ওয়াশটা করে নিলাম। এখন তরকারিগুলো সবটা গরম করে নিয়ে লাঞ্চ টেবিলে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে কি রান্না করে, মানে আজকের লাঞ্চ টেবিলের মেনুকে। আজকে তো রান্না করিনি, রান্না হয়েছে কালকে। দেখো এটা হচ্ছে কালকের এই মুগের ডাল, এটা হচ্ছে বেগুন ভাজা, মাছ ভাজা, এটা হচ্ছে চিকেন আলু ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছ চচ্চড়ি। এইগুলোই আজকে আমাদের মেনু। আমার যে কি পরিমাণে ঘুমের ঘাটতি হয়েছে, মানে এত আমার ঘুম পাচ্ছে। আমি কালকে রাত 12টায় ঘুমিয়েছি, আজকে 8:30টায় ঘুম হয়ে গেছে। তবে সারাদিন তো তেমন আজকে কাজই করিনি কিচ্ছু, এমনকি আজকে রান্না বান্নাও তেমন কিছু করিনি। তো এখন আবার 4টায় ঘুমিয়েছি, 5:30, আর একদম ভালো মতো ঘুম হয়েছে। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। মনে হয় আমার শরীরে ঘুমের প্রচুর দরকার ছিল, যদিও খুব ভালোই লাগছে। শরীরে যখন ঘুমের দরকার দেখবে তখন যদি না ঘুমায় না, শরীরটা আরও বেশি উইক হতে থাকে। তো এই যে পরপর ঘুমিয়ে নিচ্ছি, শরীরটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই আমার পাশে দাঁড়িয়েছে। এই যে দেখো আমরা এখন চা খাবো, তারপর চা খেয়ে আমি আবার একটু যাবো বাইরে। ওই যে সেই কুর্তির জের এখনো চলছে জানো তো, এখনো পর্যন্ত ওটা আমার আনা হয়নি। মানে আমি গিয়েছিলাম কালকে কিন্তু কাজটা হয়নি, তাতে ভাবছি চাটা খেয়ে চলে যায় ওখানে, কারণ এবার আমার ওটা দরকার। মানে একটা সামনে ভাবছি একটা জায়গায় যাব, ওটা পরে যাব। তো ভাবছি তাড়াতাড়ি চাটা খেয়ে ওটা নিয়ে আসি, তারপর কথা বলছি। চলে এসো। আমি রেডি হয়ে গেছি।
গেছি, এখন বেরিয়ে পড়ি। আর এতে আছে আমার একটা প্লাজো, নতুন প্লাজোটা সেলাই খুলে গেছে, ওই জন্য যাচ্ছি যখন ভাবছি মনে করে নিয়ে যাই, একবারে সেলাই করিয়ে নিয়ে চলে আসবো। নতুন প্লাজোগুলো না কি হয় বলো তো, ওই যে মানে পায়ের কাছে সেলাইগুলো বারবার খুলে যায়। আর যদিও এই এক্ষুনি আমি চলে আসবো, ওই জন্য দেখছো এখনো পর্যন্ত দরজায় খোলা হয়নি। দাঁড়াও দেখিনি এবার পার্সটা নিয়েছি কিনা। দরজাটা লাগিয়ে দাও। বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে। চলো আমি বেরিয়ে পড়েছি। আর এই শীতকালটা না সন্ধ্যাবেলাটা বেরোতে আমার ভালো লাগে না, আমার মনে হয় রোদে রোদে ঘোরাই ভালো, কিন্তু এক একটা কাজ থাকে যেটা সন্ধ্যাবেলায় বেরোতেই হয়। আর এবার কুর্তিটা না আনলেই নয়, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই যে আমি এখন দোকানে যাচ্ছি, দোকানে এরকম পর্দা দেওয়া থাকে, তোমরা নিশ্চয়ই দোকানটা অনেকেই বললাম চিনবে। না ওই দিদিটা খালি ভুলে যায়, ওই দিদিটা এত ভুলো মন, এখনো গেছে এখনো হয়নি, বলছে আমি মাপ খুঁজে পাচ্ছি না। দিয়ে আমাকে বললো তুমি 10 মিনিট পর এসো, তারপর আমি এক্ষুনি করে রাখছি। এবার 10 মিনিট পর আমি বললাম যে সন্ধ্যা 7টার সময় আমি আসছি, এখন 6টা বাজে, আমি 1 ঘন্টা পর যাব। দেখো ভালো লাগে। আর এই যে দেখো আমি একবারে ভীম নিয়ে চলে এলাম, যদিও এক কাজে 2 কাজ মিটলো। আবার 7টার সময় আমাকে যেতে হবে, এত বারবার রিমাইন্ড করাতে হয়, এত বারবার রিমাইন্ড করাতে গেলে না বিরক্ত লেগে যায়, ভাবি যে এই নেব কি আর করা যাবে, কাজটা যে হচ্ছে এটাই অনেক। আলটিমেটলি নিয়ে এলাম। উফ বাবারে বাবা, কবে সেলাই করতে দিয়েছি। এই জামা সেলাই করা একটা ডিফিকাল্ট কাজ। আর মেয়েদের সাথে দেখবে, পৃথিবীর সব মেয়েদের সাথে টেলারের মনোমালিন্য হয়, কোনো কিছু উল্টোপাল্টা হয়েছে অথবা দেরি হচ্ছে। আমার তো চিরকালই হয়ে এসেছে, তবে এখানে মনোমালিন্য নয়, এখানে টাইমিংয়ের ব্যাপার। যাই হোক, জামাটা খুব সুন্দর ফিট করেছে আমার। তো যাক, আমার মাথা থেকে চিন্তা নামলো যে আমার জামাটা আলটিমেটলি আমি পেয়ে গেছি। জামা টেলারের কাছে পড়ে থাকলে না আমার বড্ড টেনশন হয়, কবে পাবো কীরকম কী করবে। এটা আমার বরের স্বভাব, এখনও তাই কিছুতেই চেঞ্জ হচ্ছে না। আর দেখবে সব মানে বিশেষত দেখবে মেল টেলার হলে না মেয়েদের সাথে অনেক মনোমালিন্য হয়, মানে ফিমেল হলে না অতটা মানে কিছু হয় না, ফিমেল টেলারকে ভালো করে বোঝানো যায় কি হয় না হয়। তো খুব যাক বাবা, আমার টেনশন মুক্ত হলাম। আমার জামাটা হয়ে গেছে, এখন আলমারিতে থাক, যখন ইচ্ছা পরতে ইচ্ছা করবে পরে নেব। ফিট করে থাকলে মানে আর কোনো টেনশন নেই, যা আমার এখন পরতে ইচ্ছা করছে পরিনি, কিন্তু ফিটিংস না করে থাকলে তো আর পরা যায় না, ওটা একটা টেনশন থাকে। প্রায় বোধহয় 15 দিন হয়ে গেল, আর আমারও গাফলতি ছিল, আমিও যাইনি, তো আজকে একবারে গিয়ে হয়ে গেল। পিঠে তোমাদেরকে বললাম না 2 বছর পর ভালোবাসা এসেছে। আমাদের নিচের ফ্লোরে আমার এক পরিচিত দিদি শিফট করেছে, তো ওই দিদি এই পিঠেটা বানিয়ে পাঠিয়েছে। খেতে কি সুন্দর হয়েছে, আমি কখনো খাইনি, বিশ্বাস করো। দেখতে একদম গোলাপের মতো, আবার খেতেও হচ্ছে অসাধারণ, না অতিরিক্ত মিষ্টি না শক্ত, কিছুই না। তো এটা দিয়ে আজকে আমি মিষ্টি মুখ করবো। তো এখন টাটা।